আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র নবম অধ্যায় মানব জীবনের ধারাবাহিকতা ক্লাস নাম্বার 2। তোমরা এখানে দেখতে পাচ্ছ 3 তারিখ আমাদের ক্লাস নেওয়ার কথা ছিল। আমার বিশেষ সমস্যার কারণে আমি আজকে 5 তারিখ তোমাদের ক্লাসটা নিচ্ছি। আমরা দেখি পরবর্তী পেজে কি আছে। আজকে আমাদের আলোচনার বিষয় প্রজননের বিভিন্ন পর্যায় ও দশা। তো প্রজননের বিভিন্ন পর্যায় ও দশা জানার আগে আমাদের জানা দরকার প্রজনন কি। এ বিষয়ে তোমাদের আগেই জানা আছে। প্রজনন হলো এমন একটি প্রক্রিয়া যা দ্বারা উদ্ভিদ এবং প্রাণী তার প্রতিরূপ বা বংশধর সৃষ্টি করে। মানবদেহের প্রজননের পর্যায়গুলো 7টা শিরোনামে আলোচনা করা যায়। অর্থাৎ আমরা যেহেতু মানবদেহ নিয়ে আলোচনা করছি, মানবদেহের প্রজননের বিভিন্ন পর্যায় ও দশা নিয়ে, তো এই মানবদেহের প্রজননের বিভিন্ন পর্যায় ও দশা পুরুষ এবং স্ত্রী প্রজনন তন্ত্রে যে পর্বগুলো সংঘটিত হয় সেগুলো মিলেই মানবদেহের সম্পূর্ণ প্রজননের বিভিন্ন পর্যায়। এই পর্যায়গুলোকে আমরা 7টা শিরোনামে আলোচনা করব। 1 নাম্বার হচ্ছে বয়ঃসন্ধিকাল, 2 নাম্বার রজচক্র, 3 নাম্বার গ্যামেট সৃষ্টি, গ্যামেট বা গ্যামিট দুটাই উচ্চারিত হয়, 4 নাম্বার হচ্ছে, আমরা দেখি আসছে আমাদের ইয়েতে পেজে সামনে আসবে। তার আগে আমরা প্রজননের বিষয়টা আবার একটু বলে ফেলি। প্রজনন হলো এমন একটি প্রক্রিয়া যা দ্বারা উদ্ভিদ এবং প্রাণী তার প্রতিরূপ বা বংশধর সৃষ্টি করে। হ্যাঁ, তো আমরা পর্যায়গুলো দেখছি। মানবদেহের প্রজননে বা তার প্রতিরূপ সৃষ্টি করার জন্য যে 7টা শিরোনামে আমরা বিষয়গুলোকে আলোচনা করব। 1 নাম্বার হচ্ছে বয়ঃসন্ধিকাল, 2 নাম্বার রজচক্র, 3 নাম্বার গ্যামেট সৃষ্টি, 4 নাম্বার নিষেক, 5 নাম্বার ইমপ্লান্টেশন, 6 নাম্বার ভ্রূণের পরিস্ফুটন, 7 নাম্বার ভ্রূণের বিকাশ। আবার বলছি, বয়ঃসন্ধিকাল, রজচক্র, গ্যামেট সৃষ্টি, নিষেক, ইমপ্লান্টেশন, ভ্রূণের পরিস্ফুটন এবং ভ্রূণের বিকাশ। তো আজকে আমরা প্রথম 2টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। 1 নাম্বার হচ্ছে বয়ঃসন্ধিকাল, 2 নাম্বার রজচক্র। প্রথমেই বয়ঃসন্ধিকাল। বয়ঃসন্ধিকাল কি? বয়ঃসন্ধিকাল হলো মানব জীবনের যে পর্যায়ে পুরুষ ও স্ত্রী দেহে বাহ্যিক গৌণ যৌন বৈশিষ্ট্যসমূহ বিকশিত হতে থাকে এবং প্রজনন অঙ্গগুলো সক্রিয় হতে শুরু করে তাকে বয়ঃসন্ধিকাল বলে। অর্থাৎ মানবদেহের যে পর্যায়ে বাহ্যিক গৌণ যৌন বৈশিষ্ট্যগুলো বিকশিত হতে থাকে এবং প্রজনন অঙ্গগুলো সক্রিয় হতে শুরু করে, সেই সময়টাই হচ্ছে বয়ঃসন্ধিকাল। আমাদের দেশে ছেলেদের এই সময়টা হচ্ছে, বয়ঃসন্ধিকালের সময়টা হচ্ছে 13 থেকে 15 বছর, আর মেয়েদের বয়ঃসন্ধিকাল হলো 10 থেকে 13 বছর। শীতপ্রধান দেশে বয়ঃসন্ধিকাল আমাদের দেশের তুলনায় এই বয়ঃসন্ধিকালের সময়টা আরও 3-4 বছর পরে সম্পন্ন হয়ে থাকে বা পরে ঘটে থাকে। তো তাহলে আমরা এ ধাপে আলোচনার ইয়েতে সারমর্মে যেটা আসতে পারি সেটা হচ্ছে, আমাদের দেশ বা গ্রীষ্মপ্রধান দেশে ছেলেদের বয়ঃসন্ধিকাল হচ্ছে 13 থেকে 15 বছর, আর মেয়েদের বয়ঃসন্ধিকাল হচ্ছে 10 থেকে 13 বছর। আর কি বললাম, শীতপ্রধান দেশে গ্রীষ্মপ্রধান দেশের চেয়ে আরও 3 থেকে 4 বছর পরে ঘটে। তো বয়ঃসন্ধিকাল সম্পর্কে তোমরা নিশ্চয়ই বুঝেছ। এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময়ে আমাদের যারা ছেলে মেয়ে এই বয়সে পৌঁছে তাদের দিকে একটু বেশি নজর দিতে হয়। এ সময় বিভিন্ন পরিবর্তন সংঘটিত হয়, হরমোনাল পরিবর্তন, শারীরবৃত্তীয় পরিবর্তন। আমরা প্রথমেই আসি বয়ঃসন্ধিতে কি কি ধরনের হরমোনাল পরিবর্তন সাধিত হয়। ছেলেদের ক্ষেত্রে হরমোনের যে প্রভাব আমরা দেখি সেটি হচ্ছে, পিটুইটারি গ্রন্থি থেকে ফলিকল স্টিমুলেটিং হরমোন শুক্রাশয়ের সেমিনিফেরাস নালিকার বৃদ্ধিকে উদ্দীপিত করে এবং শুক্রাণু উৎপাদন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। আমরা পেজটাকে একটু মাঝামাঝি নিয়ে আসি, তাহলে আমরা সবগুলো লেখা স্পষ্ট বুঝতে পারবো। যেটা বলছিলাম যে পিটুইটারি গ্রন্থি থেকে ফলিকল স্টিমুলেটিং হরমোন শুক্রাশয়ের সেমিনিফেরাস নালিকাকে উদ্দীপিত করে
এবং শুক্রাণু উৎপাদন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। এরপরে ছেলেদের ক্ষেত্রে 2 নাম্বার যে হরমোনটা প্রভাবিত করে সেটা হচ্ছে, পেজটা মাঝামাঝি চলে আসলো, লেখা এখন তোমরা নিশ্চয়ই স্পষ্ট দেখতে পাচ্ছ। দ্বিতীয় যে হরমোনের কথা আমি বলবো সেটি হচ্ছে লুটিনাইজিং হরমোন। লুটিনাইজিং হরমোন শুক্রাশয়ের লেডিক কোষ থেকে টেস্টোস্টেরন হরমোনের ক্ষরণ ঘটায়। আর শুক্রাশয়ের টেস্টোস্টেরন হরমোন কি করে? মুখ্য ও গৌণ জননাঙ্গের বিকাশ ঘটায়। আমরা উপরে দেখতে পাচ্ছ নোটসে, সেখানে আবার ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোনের বিষয়গুলো স্মরণ করিয়ে দিচ্ছে বিষয়টি। তো এরপরে আমরা দেখেছি যে টেস্টোস্টেরন হরমোন ক্ষরিত হয়েছিল। তো এই টেস্টোস্টেরন হরমোন ছেলেদের মুখ্য ও গৌণ জননাঙ্গের বিকাশ ঘটায়, শুক্রাণু সৃষ্টি করে এবং গৌণ বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়। 4 নাম্বার কি? অ্যাড্রিনাল গ্রন্থি। অ্যাড্রিনাল গ্রন্থি থেকে সেক্স কর্টিকয়েড হরমোন ক্ষরিত হয়। এই সেক্স কর্টিকয়েড হরমোন পুরুষ জননাঙ্গের পূর্ণতা আনে এবং গৌণ যৌন বৈশিষ্ট্যের বিকাশ ঘটায়। মেয়েদের ক্ষেত্রে হরমোন কিভাবে প্রভাবিত করে? মেয়েদের ক্ষেত্রেও ফলিকল স্টিমুলেটিং হরমোন পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হয়ে ডিম্বাশয়ের ফলিকলের পরিপক্কতা আনে এবং ডিম্বাণু সৃষ্টি প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। একইভাবে লুটিনাইজিং হরমোনও মেয়েদের ক্ষেত্রে ক্ষরিত হয় পিটুইটারি গ্রন্থি থেকে। লুটিনাইজিং হরমোনটা ডিম্বাশয়ের কর্পাস লিউটিয়াম থেকে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের ক্ষরণ ঘটায়। ডিম্বাশয়ের ইস্ট্রোজেন হরমোন মুখ্য ও গৌণ জননাঙ্গের বিকাশ ঘটায়, ডিম্বাণু সৃষ্টি করে এবং গৌণ যৌন বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়। ডিম্বাশয়ের প্রোজেস্টেরন হরমোন জরায়ুর প্রাচীরকে ভ্রূণ সংলগ্ন হওয়ার উপযোগী করে। আর অ্যাড্রিনাল গ্রন্থি থেকে ক্ষরিত সেক্স কর্টিকয়েড হরমোন স্ত্রী জননাঙ্গের পূর্ণতা আনে এবং গৌণ যৌন বৈশিষ্ট্যের বিকাশ ঘটায়। আবার বলছি, ডিম্বাশয়ের প্রোজেস্টেরন হরমোন কি করে? জরায়ুর প্রাচীরকে ভ্রূণ সংলগ্ন হওয়ার উপযোগী করে। এখানে তোমরা জরায়ুর প্রাচীর বলতে আমরা জরায়ুর প্রাচীরকে বলেছিলাম, জরায়ুর প্রাচীর 3টা স্তরে বিভক্ত। সর্বনিম্ন স্তর হচ্ছে অ্যান্ড্রোমেট্রিয়াম। তো ভ্রূণ প্রথমেই স্থাপিত হয় অ্যান্ড্রোমেট্রিয়ামে। তো প্রোজেস্টেরন হরমোনটা অ্যান্ড্রোমেট্রিয়ামে ভ্রূণকে সংলগ্ন হওয়ার জন্য উপযোগী করে। এরপরে সেক্স কর্টিকয়েড হরমোন, যেটা অ্যাড্রিনাল গ্রন্থি থেকে ক্ষরিত হয়, সেটা স্ত্রী জননাঙ্গের পূর্ণতা আনে এবং গৌণ যৌন বৈশিষ্ট্যের বিকাশ ঘটায়। এবার আসো এই হরমোনগুলোর প্রভাবে এই যে বয়ঃসন্ধিকাল, এই বয়ঃসন্ধিকালে ছেলে মেয়েদের কি কি পরিবর্তন সাধিত হয়। একটা হচ্ছে শারীরিক বা দৈহিক পরিবর্তন ঘটে ছেলে মেয়েদের, আর একটা হচ্ছে শারীরবৃত্তিক পরিবর্তন। দৈহিক পরিবর্তনে কি কি ঘটে? ছেলে মেয়েদের লোম গজায়। ছেলেদের ক্ষেত্রে মুখ, বগল, শ্রোণীদেশে লোম গজায়, আর মেয়েদের ক্ষেত্রে বগল ও শ্রোণীদেশে লোম গজায়। পেশি এই সময় ছেলেদের বলিষ্ঠ ও সুগঠিত হয়, আর মেয়েদের ক্ষেত্রে পেশি তেমন বলিষ্ঠ এবং সুগঠিত হয় না। মেদ, ছেলেদের মুখ এবং পেটে মেদ সঞ্চিত হয়, মেয়েদের কোমর এবং নিতম্বে মেদ সঞ্চিত হয়। ছেলেদের স্তন প্রায় স্বাভাবিক থাকে, মেয়েদের স্তনে প্রচুর মেদ সঞ্চিত হয় এবং সুগঠিত হয়। ছেলেদের কণ্ঠস্বর গাঢ়, ভারী ও গম্ভীর হয়ে ওঠে, আর মেয়েদের মেয়েলি কণ্ঠস্বর প্রকাশ পায়। শারীরবৃত্তিক পরিবর্তন, এক্ষেত্রে ছেলে মেয়েদের যে শারীরবৃত্তিক পরিবর্তন দেখা যায়, হৃৎপিণ্ডের গতি ও রক্তচাপ ছেলেদেরও বৃদ্ধি পায়, মেয়েদেরও বৃদ্ধি পায়। শ্বাস প্রশ্বাস ছেলেদের গভীর হয়, মেয়েদেরও গভীর হয়। মৌলবিপাকীয় হার, এটা ছেলেদের বৃদ্ধি পায়, আর মেয়েদের মৌলবিপাকীয় হার কমে যায় বা হ্রাস পায়। লোহিত রক্তকণিকা ছেলেদের ক্ষেত্রে অনেক বৃদ্ধি পায়, আর মেয়েদের ক্ষেত্রে কিছু পরিমাণে হ্রাস পায়। জননাঙ্গের হরমোন ছেলেদের উৎপন্ন ক্ষরিত হতে থাকে বয়ঃসন্ধিকালে, মেয়েদেরও জননাঙ্গের হরমোন উৎপন্ন ক্ষরিত হতে থাকে। জননকোষ ছেলেদের শুক্রাণু সহ বীর্য উৎপন্ন হয় এবং স্খলিত হয়, আর মেয়েদের ক্ষেত্রে রজচক্র আরম্ভ হয়। আনুষঙ্গিক জননাঙ্গ ছেলেদের ক্ষেত্রে সুগঠিত কার্যক্ষম হয়ে ওঠে, মেয়েদের ক্ষেত্রেও আনুষঙ্গিক জননাঙ্গ সুগঠিত ও কার্যক্ষম হয়ে ওঠে।
তোমরা এখানে চার্টে যে বিষয়গুলো দেখতে পাচ্ছ এগুলো খাতায় লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট দিয়ে ছবি নিয়ে নিতে পারো, তাহলে তোমাদের জন্য পড়াটা মনে রাখা সহজ হবে চার্ট আকারে যদি থাকে, এবং পার্থক্য করে শিখলে তোমাদের জন্য সবচেয়ে বেশি সুবিধা হবে মনে রাখার ক্ষেত্রে। আমরা পরবর্তী পেজে কি আছে দেখি। মানসিক পরিবর্তন, এই ক্ষেত্রে পরস্পর প্রতি আকর্ষণ বেড়ে যায় এবং বিচিত্র ধরনের খেয়াল জাগে ছেলে মেয়েদের। এই জন্য এই সময় ছেলে মেয়েদের দিকে বিশেষ নজর দিতে হয় যাতে কোনো অসৎ সঙ্গের সাথে তারা না মিশে এবং তাদের আচরণে কোনো ধরনের খারাপ প্রতিক্রিয়া সৃষ্টি না হয়। পরবর্তী যে পয়েন্ট প্রজননের বিভিন্ন পর্যায় বা দশা, তার মধ্যে আমরা দ্বিতীয় পয়েন্ট আলোচনা করব বলেছি রজচক্র। রজচক্র নারীর যৌন জীবনের একটা বিশেষ ধাপ। নারীর সমগ্র যৌন জীবনে রজচক্র সংগঠিত হয়। নারীর সম্পূর্ণ জীবন নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে দেখব রজচক্র নারীর সবসময় থাকে না, একটা নির্দিষ্ট বয়সে থাকে। সেই বয়সটা ওই যে বললাম বয়ঃসন্ধিকাল, এই সময় থেকে শুরু করে তাদের রজস্রাব যে বয়সে শেষ হয়ে যায় সেই বয়সটা মধ্যে সংগঠিত হয়। এটাই হচ্ছে তাদের যৌন জীবন। রজস্রাবটা যে বয়স থেকে শুরু হয় সেই বয়স থেকে যে বয়সে শেষ হয় সেই বয়সটাই হচ্ছে নারীর যৌন জীবন। তাহলে এই চক্রটা তাদের ধরে নিতে পারি আমরা 12 থেকে সর্বোচ্চ 50 বছর পর্যন্ত চলে। তো রজচক্র কাকে বলে? বয়প্রাপ্ত নারীর সমগ্র যৌন জীবনে প্রায় নিয়মিত গড়ে 28 দিন, কারো 28 দিন, কারো 24 দিন, কারো 32 দিন, সবকিছু মিলিয়ে গড়ে 28 দিন ধরা হয়েছে। গড়ে 28 দিন পরপর জরায়ু থেকে রক্ত, মিউকাস, এন্ডোমেট্রিয়ামের ভগ্নাংশ এবং ধ্বংসপ্রাপ্ত অনিষিক্ত ডিম্বাণুর চক্রীয় নিষ্কাশনকে রজচক্র বলে। যেহেতু এটা প্রতি মাসেই নিষ্কাশিত হচ্ছে এবং চক্রাকারে হচ্ছে, একবার নিষ্কাশিত হয় আবার বন্ধ হয় আবার পরবর্তী মাসে নিষ্কাশিত হয়, এজন্য এটাকে চক্রাকারে নিষ্কাশন বলা হচ্ছে এবং এটার নাম দেওয়া হয়েছে রজচক্র। গোনাডোট্রপিক হরমোন এর প্রভাবে এই প্রক্রিয়াটা সংগঠিত হতে থাকে। রজচক্র চলাকালে জরায়ুর এন্ডোমেট্রিয়ামের পরিবর্তনের উপর ভিত্তি করে রজচক্রকে 4টা পর্বে ভাগ করা হয়েছে। 1 নাম্বার হচ্ছে নিরাময় পর্ব, 2 নাম্বার হচ্ছে বৃদ্ধি পর্ব, 3 নাম্বার হচ্ছে প্রাক রজস্রাব পর্ব, আর একটা হচ্ছে ব্লিডিং পর্ব। তো প্রথম নিরাময় পর্ব, নিরাময় পর্বে কি সংগঠিত হয় বা কি প্রক্রিয়া হতে দেখা যায়, যে আগে যে রজচক্রটা হয়েছিল সেই রজচক্র শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পরবর্তী রজচক্রের শুরুতে জরায়ুতে যে পুনর্গঠনমূলক কাজ সম্পাদিত হয়। এন্ডোমেট্রিয়াম যে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল সেই এন্ডোমেট্রিয়াম স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এই পর্বটাকে বলা হয় নিরাময় পর্ব। এই পর্বটার স্থায়িত্বকাল হচ্ছে রজস্রাব শুরু হওয়ার 3 দিন পর থেকে 6ষ্ঠ দিন পর্যন্ত। রজস্রাব শুরু হওয়ার বা ব্লিডিং শুরু হওয়ার 3 দিন পর থেকে 6ষ্ঠ দিন পর্যন্ত এই নিরাময় পর্বটা চলতে থাকে। এই সময় এই যে রজস্রাব যখন শুরু হয়েছিল তখন যে এন্ডোমেট্রিয়াম ক্ষয়প্রাপ্ত হয়েছিল সেই এন্ডোমেট্রিয়ামটা আবার পুনরায় গঠিত হতে থাকে। এই সময় যে হরমোনগুলো কাজ করে, পিটুইটারি গ্রন্থি থেকে ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোনের ক্ষরণ সামান্য বৃদ্ধি পায়। ডিম্বাশয়ে ফলিকলের বৃদ্ধিটা ত্বরান্বিত হয় এবং এ সময় এন্ডোমেট্রিয়াম যেহেতু পুনর্গঠিত হতে থাকে সেজন্য ক্ষয়প্রাপ্ত এন্ডোমেট্রিয়ামটা 1 মিলিমিটার পুরো হয়। আমার মাউসে একটু সমস্যা থাকার কারণে তোমরা চিহ্নিতকরণটা উপরে দেখতে পাচ্ছ। তোমরা একটু নিরাময় পর্বটা খেয়াল করো। এখানে আমি বলছিলাম যে এন্ডোমেট্রিয়ামটা কি হয়, পুনরায় পুনর্গঠিত হতে থাকে। তো রজস্রাব শুরুর 3 দিন থেকে 6ষ্ঠ দিন পর্যন্ত এই নিরাময় পর্বটা চলতে থাকে এবং এই সময় এন্ডোমেট্রিয়ামটা 1 মিলিমিটার পুরো হয়। কোন হরমোনের প্রভাবে? ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোনের ক্ষরণটা বৃদ্ধি পাওয়ার কারণে ফলিকলের বৃদ্ধি ত্বরান্বিত হয় এবং এন্ডোমেট্রিয়াম 1 মিলিমিটার পুরো হয়। তারপরে আমরা দেখি বৃদ্ধি পর্ব।
বৃদ্ধি পর্বে কি সংঘটিত হয়, এখানে তোমরা দেখতে পাচ্ছ রজচক্রের যে পর্বে জরায়ুর এন্ডোমেট্রিয়াম অপেক্ষাকৃত বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং ডিম্বাশয় থেকে সেকেন্ডারি উসাইট নিষেকের উদ্দেশ্যে বিচ্ছিন্ন হয়। আমরা গত ক্লাসে জেনেছিলাম জরায়ুর উভয় পাশে দুটি ডিম্বাশয় আছে এবং ডিম্বাশয়ের ভেতরে ডিম্বাণু উৎপন্ন হয়। তো ডিম্বাশয়ের ভেতরে যে সেকেন্ডারি উসাইট, সে সেকেন্ডারি উসাইটটা নিষেকের উদ্দেশ্যে বিচ্ছিন্ন হওয়ার ঘটনাকে বলা হয় ডিম্বপাত। হ্যাঁ, তো এই ডিম্বপাত যখন সংঘটিত হয় সেই পর্বটাই হচ্ছে বৃদ্ধি পর্ব। এই পর্বের স্থায়িত্ব কাল হচ্ছে 7ম থেকে 14তম দিন পর্যন্ত। কিসের? এই যে রজস্রাব শুরু হওয়ার 7ম থেকে 14তম দিন পর্যন্ত। আমাদের ইন্ডিকেটর নিরাময় পর্বে তোমাদেরকে নির্দেশ করছে যে নিরাময় পর্বে পুনর্গঠনমূলক কাজ সংগঠিত হয়। এটার স্থায়িত্ব কাল হচ্ছে রজস্রাব শুরুর 3 দিন থেকে 6ষ্ঠ দিন পর্যন্ত। তারপর আমরা আসি, আমরা কি বলেছিলাম, বৃদ্ধি পর্ব। বৃদ্ধি পর্বে কি কি আছে? এন্ডোমেট্রিয়াম অপেক্ষাকৃত বৃদ্ধিপ্রাপ্ত হয়, ডিম্বাশয় থেকে সেকেন্ডারি উসাইটটা নিষেকের উদ্দেশ্যে বিচ্ছিন্ন হয়, এই ঘটনাটাকে বলা হয় ডিম্বপাত। এই পর্বটা রজস্রাব শুরু হওয়ার 7ম থেকে 14তম দিন পর্যন্ত স্থায়ী হয়। এই সময় বর্ধনশীল যে ফলিকল কোষ থেকে প্রচুর পরিমাণে ইস্ট্রোজেন হরমোন ক্ষরিত হয়। এর প্রভাবে এন্ডোমেট্রিয়ামের, এখানে চিত্র দেখতে পাচ্ছ তোমরা, চিত্রে আমরা 3টা ধাপ দেখতে পাচ্ছি। একটা হচ্ছে তোমার রজস্রাবীয় পর্যায়, তারপরে আছে মাঝখানে আছে তোমার নিরাময় পর্ব, বৃদ্ধি পর্ব। এখানে যে দেখতে পাচ্ছ এন্ডোমেট্রিয়াম ক্ষয়প্রাপ্ত, তারপরে এন্ডোমেট্রিয়াম ক্ষয়ে যাওয়ার পর আবার ধীরে ধীরে ডান দিকে বৃদ্ধি পাচ্ছে। এই অংশটাই হচ্ছে নিরাময় পর্ব। এই সময় ওই যে রজস্রাব শুরু হওয়ার 3 থেকে 6ষ্ঠ দিন পর্যন্ত, এই সময় এন্ডোমেট্রিয়ামটা 1 মিলিমিটার পুরো হয়। রজস্রাব শুরুর 3 থেকে 6ষ্ঠ দিন পর্যন্ত এটা হচ্ছে এন্ডোমেট্রিয়ামের স্তর, অর্থাৎ জরায়ুর ভেতরের স্তর। এখানে বিভিন্ন রক্তবাহিকা থাকে। এরপরে আমরা বলছিলাম বৃদ্ধি পর্ব। তো বৃদ্ধি পর্ব কখন সংগঠিত হয়? রজস্রাবের শুরু হওয়ার 7ম থেকে 14তম দিন পর্যন্ত। এই সময় বর্ধনশীল ফলিকল কোষ থেকে প্রচুর পরিমাণ ইস্ট্রোজেন হরমোন ক্ষরিত হয়। এর প্রভাবে এন্ডোমেট্রিয়ামের বৃদ্ধি ত্বরান্বিত হয় এবং এতে উপস্থিত যে নলাকার গ্রন্থি এবং রক্তনালীগুলো আছে সেগুলো দৈর্ঘ্যে বৃদ্ধি পেতে থাকে। এখানে তোমরা দেখছো আমাদেরকে ইন্ডিকেটর নির্দেশ দিচ্ছে যে উসাইট, ডিম্বাশয় থেকে সেকেন্ডারি উসাইটটা বিচ্ছিন্ন হয়, এই ঘটনাটাকে বলা হয় ডিম্বপাত। আমি আগেও তোমাদেরকে বলেছি এই ঘটনা যখন সংঘটিত হয় তখন এই পর্বটাকে বলা হয় বৃদ্ধি পর্ব, প্রজননের বৃদ্ধি পর্ব। এই পর্বের স্থায়িত্বকাল আমি আগেই বলেছি 7ম থেকে 14তম দিন। এখানে কোন কোন হরমোন কাজ করছে? এই সময় এন্ডোমেট্রিয়াম 3 থেকে 4 মিলিমিটার পুরো হয়। হ্যাঁ, আর এন্ডোমেট্রিয়ামে কি কি আছে? নলাকার গ্রন্থি আছে, রক্তনালী আছে, এগুলো দৈর্ঘ্যে বৃদ্ধি পেতে থাকে। এন্ডোমেট্রিয়ামটা এই সময় 3 থেকে 4 মিলিমিটার পুরো হয়। ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোনের ক্ষরণ বন্ধ হয়ে যায় কখন?
এই ক্ষরণ বন্ধ হয়ে যায় এই পর্যায়ে, এবং ডিম্বাশয়ের ফলিকলগুলো ক্রমশ পরিণত হতে থাকে। ডিম্বাশয়ের যে ফলিকলগুলো পুনর্গঠনের পরে এই ফলিকলগুলো ক্রমশ পরিণত হয়ে ওঠে। চক্রের 12তম দিনে হঠাৎ লুটিনাইজিং হরমোনের ক্ষরণ বেড়ে যায় এবং ইস্ট্রোজেনের ক্ষরণ কমে যায়। ইন্ডিকেটর আমাকে দেখাচ্ছে এই পর্বটা 7ম থেকে 14তম দিন পর্যন্ত স্থায়ী হয়। 14 দিনের মাথায়, চক্র যদি 28 দিনের হয় আর কি, তখন 14 দিনের মাথায় কি হয়, এই পরিণত ফলিকল, এই পরিণত ফলিকল থেকে ডিম্বপাত ঘটে, যেটা আমরা বলেছিলাম এই পর্বের একটা বিশেষ ধাপ, ডিম্বপাত ঘটা। ফলিকল থেকে নিষিক্ত হওয়ার উদ্দেশ্যে সেকেন্ডারি উসাইটের বিচ্ছিন্ন হওয়াটাকে বলা হয় ডিম্বপাত। এটা 14 দিনের মাথায় ঘটে থাকে। ডিম্বপাতের ফলে ফলিকলের বাকি যে কোষগুলো আছে সেই কোষগুলো লুটিনাইজিং হরমোনের প্রভাবে একত্রে কর্পাস লুটিয়াম নামক একটা বড় হলুদ বস্তুতে পরিণত হয়ে সাময়িকভাবে অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে। এই কর্পাস লুটিয়াম নামক বড় হলুদ বস্তুটা একটা মানে ক্ষণস্থায়ীভাবে অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে। এটা সবসময় থাকে না। এই অন্তঃক্ষরা গ্রন্থিটা থেকে তখন প্রোজেস্টেরন হরমোন ক্ষরিত হয়। এই অন্তঃক্ষরা গ্রন্থি থেকে তখন প্রোজেস্টেরন হরমোন ক্ষরিত হয়। অন্তঃক্ষরা গ্রন্থিটার নাম কি? কর্পাস লুটিয়াম। এটা অস্থায়ীভাবে সৃষ্টি হয়েছে কোত্থেকে? ডিম্বপাতের ফলে ফলিকলে যে বাকি কোষগুলো ছিল সেই কোষগুলো দিয়ে। এই হরমোন এন্ডোমেট্রিয়ামের বৃদ্ধি এবং ডিম্বপাতে প্রভাব বিস্তার করে। ডিম্বপাতের পরপরই, অর্থাৎ সেকেন্ডারি উসাইটটা পৃথক হয়ে যাওয়ার পরপরই প্রোজেস্টেরন ক্ষরণে দেহের তাপমাত্রা বেড়ে যায়। আমাদের তার পরের ধাপটা হচ্ছে রজস্রাবীয় পর্ব। এরপরও আমি চিত্রের মাধ্যমে তোমাদেরকে বৃদ্ধি পর্বটা বুঝিয়ে দেব। আমরা দেখব আমাদের পরবর্তী পেজে চিত্রটা আছে, চিত্রটা আমি তোমাদের সামনে নিয়ে আসছি। দেখো এখানে যে ফলিকল কোষ বৃদ্ধি পেয়েছে, এরপরে ফলিকল কোষের বৃদ্ধির পর 14তম দিনে ডিম্বপাত ঘটল। এই যে সেকেন্ডারি উসাইটটা বের হয়ে আসছে ডিম্বাশয় থেকে। এই যে ফলিকল কোষগুলো ধীরে ধীরে বৃদ্ধি পেল, ডিম্বপাত হলো, এবং ডিম্বপাত হওয়ার পর ফলিকল কোষে যে অন্যান্য অংশগুলো ছিল, এখানে এন্ডোমেট্রিয়ামগুলো ধীরে ধীরে আরও বৃদ্ধি পেয়েছে, মানে 3 থেকে 4 মিলিমিটার হয়েছে। ফলিকল কোষগুলো বৃদ্ধি পেল, ডিম্বপাত হলো, এবং ডিম্বপাত হওয়ার পরে ফলিকলে যে অন্যান্য কোষগুলো ছিল সে কোষগুলো তোমরা একটু সামনের দিকে ডানে দেখো, কর্পাস লুটিয়াম নামক একটা অংশ আছে। এই অংশটাই সাময়িকভাবে, এটা হচ্ছে ফলিকল, হ্যাঁ এটা হচ্ছে কর্পাস লুটিয়াম। এই কর্পাস লুটিয়ামটাই একটা সাময়িক অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে। এটা কোত্থেকে সৃষ্টি হয়েছে? এটা ফলিকলের সেকেন্ডারি উসাইট বের হয়ে যাওয়ার পরে বাকি কোষগুলো দিয়ে। আর এখানে দেখতে পাচ্ছ এন্ডোমেট্রিয়ামটা 3 থেকে 4 মিলিমিটার পুরো ধারণ করেছে। এরপরে আমরা আসি প্রাক রজস্রাবীয় পর্ব। প্রাক রজস্রাবীয় পর্ব হচ্ছে আমাদের রজচক্রের 3য় পর্ব। রজচক্রের যে পর্বে ব্লাস্টোসিস্ট ধারণের জন্য জরায়ুর এন্ডোমেট্রিয়াম পুনর্গঠিত পর্যায়ে অপেক্ষমান থাকে। আমরা এতক্ষণ দেখছিলাম যে বৃদ্ধি পর্যায়ে কি ছিল, মানে এন্ডোমেট্রিয়ামটা সুগঠিত হয়ে 3 থেকে 4 মিলিমিটার পুরুত্ব ধারণ করেছে। এরপরে আরেকটু ধীরে ধীরে বাড়তে থাকে এবং অপেক্ষায় থাকে কখন ব্লাস্টোসিস্টটা এন্ডোমেট্রিয়ামে আসবে এবং সে ব্লাস্টোসিস্টকে গ্রহণ করবে। ব্লাস্টোসিস্টটা কি? এটা জাইগোটের একটা পরিবর্তিত রূপ। আমরা জানি জাইগোট বিভাজিত হয়ে হয়ে একটা পূর্ণাঙ্গ মানব দেহ গঠিত হয়। তো জাইগোটটা বিভাজিত হয়ে একটা পর্যায়ে, কোষীয় স্তরের একটা পর্যায়ে আসলে সেটাকে বলা হয় ব্লাস্টোসিস্ট। ওই ব্লাস্টোসিস্টটাই পরবর্তীতে ডিম্বনালী থেকে তোমার জরায়ুর এন্ডোমেট্রিয়ামে এসে স্থাপিত হয়। তো এই স্থাপিত হওয়ার জন্য এন্ডোমেট্রিয়ামটা পুনর্গঠিত হয়ে অপেক্ষমান থাকে প্রাক রজস্রাবীয় পর্বে। এই পর্বের স্থায়িত্ব কালটা হচ্ছে রজচক্রের
15তম দিন থেকে 28তম দিন পর্যন্ত এই অ্যান্ড্রোমেট্রিয়ামের এই অবস্থা বিরাজ করে, অর্থাৎ এই সময় অ্যান্ড্রোমেট্রিয়াম অপেক্ষমান থাকে যে কখন ব্লাস্টোসিস্ট আসবে, সে ধারণ করবে। 13 থেকে 14টা দিন, 13 থেকে 14 দিন কি হয়, অ্যান্ড্রোমেট্রিয়ামটা একটা মোটামুটি স্থিতিশীল অবস্থায় থাকে, কিছু কিছু বৃদ্ধি পেতে থাকে। এই পর্বে কর্পাস লুটিয়ামের কোষ থেকে, ওই যে হলুদ যে বস্তু তোমরা দেখতে পেয়েছিলে কর্পাস লুটিয়াম, এই কর্পাস লুটিয়াম কোষ থেকে, এটা যেহেতু অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে, এখান থেকে প্রচুর প্রোজেস্টেরন ক্ষরিত হয় আর এস্ট্রোজেন ক্ষরণ অব্যাহত থাকে। এই অংশটাই হচ্ছে এখন যে চিত্রে দেখতে পাচ্ছ, এই অংশটাই হচ্ছে প্রাক রজস্রাবীয় পর্যায়। প্রাক রজস্রাবীয় পর্যায়, এখানে বৃদ্ধিটা মোটামুটি স্থিতিশীল, তোমরা চিত্রে দেখতে পাচ্ছ এখানে বৃদ্ধিটা মোটামুটি স্থিতিশীল, সে অপেক্ষমান আছে কখন ব্লাস্টোসিস্ট আসবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি চতুর্থ, এই সময় বৃদ্ধি পেয়ে অ্যান্ড্রোমেট্রিয়ামটা কিন্তু 4 থেকে পরবর্তী 5 এবং 6 মিলিমিটার, 5 অথবা 6 বা 5 থেকে 6 মিলিমিটার পুরো হয়, হ্যাঁ, এবং ব্লাস্টোসিস্ট ধারণে সক্ষম হয়। চতুর্থ যে ধাপ সেটা হচ্ছে রজস্রাবীয় বা ব্লিডিং পর্ব। ডিম্বপাতের পর ডিম্বাণু 36 ঘন্টার মধ্যে যদি নিষিক্ত না হয়, ডিম্বপাত তো হলো, তোমরা ইয়েতে দেখেছো বৃদ্ধি পর্যায়ে, তো ওই পর্যায়ে ডিম্বপাত হওয়ার পর ডিম্বাণুটা 36 ঘন্টার মধ্যে নিষিক্ত হতে হবে। যদি ডিম্বাণুটা নিষিক্ত না হয় তাহলে সে কি হবে, ধ্বংস হয়ে যাবে। কর্পাস লুটিয়াম থেকে যে নিঃসৃত ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, এই নিঃসৃত ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের প্রভাবে পিটুইটারি গ্রন্থি থেকে ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাম হরমোন ক্ষরণ বন্ধ হয়ে যায়, লুটিনাইজিং হরমোন ক্ষরণ বন্ধ হয়ে যায়। এই লুটিনাইজিং হরমোনের প্রভাবে কর্পাস লুটিয়ামের কর্মতৎপরতা ও বন্ধ হয়ে যায়। কর্পাস লুটিয়ামের কর্মতৎপরতা যখন বন্ধ হয়ে যায় তখন এটা বিধ্বস্ত হয়, কর্পাস লুটিয়ামটা বিধ্বস্ত হয়। চক্রের এই পর্বে 4টা হরমোন কি কি, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন, এগুলোর ক্ষরণ মাত্রা একেবারেই কমে যায়। কি কি বললাম, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোন, এগুলোর ক্ষরণের মাত্রা একেবারেই কমে যায়। তো এই হরমোনগুলোর ক্ষরণ মাত্রা যখন কমে যায় তখন অ্যান্ড্রোমেট্রিয়াম যে এতক্ষণ পর্যন্ত বেড়ে যাচ্ছিল, 5 মিলিমিটার পর্যন্ত হয়েছিল, এটার আর বৃদ্ধি ঘটে না, বরং অ্যান্ড্রোমেট্রিয়ামটাই এবার ভাঙতে শুরু করে ওই হরমোনের ক্ষরণ বন্ধ হয়ে যাওয়ার কারণে বা হরমোন ক্ষরণ কমে যাওয়ার কারণে অ্যান্ড্রোমেট্রিয়াম এবার ভাঙতে শুরু করে। ফলে কোনো একটা অংশ যখন ভেঙে যায় সেখানে রক্তনালিকাগুলোও কি হয়ে যায়, তার সাথে যুক্ত রক্তনালিকাগুলোও ছিন্ন ভিন্ন হয়ে যায়, মানে ওই অংশ আর রক্ত পাচ্ছে না। তখন অ্যান্ড্রোমেট্রিয়ামে যে ধমনী কুণ্ডলী আছে সেগুলো প্রসারিত হয় রক্ত পাওয়ার জন্য, প্রসারিত হলে সেখানে ভেতরে যে ধমনী আছে, কৈশিক জালিকা আছে, এগুলো ছিন্ন ভিন্ন হয়ে রক্তক্ষরণ শুরু হয়। এই রজস্রাব শুরু হলো আর কি, হ্যাঁ। এটা হচ্ছে রক্তক্ষরণ, যখন অ্যান্ড্রোমেট্রিয়ামও ধ্বংস হলো, ধমনী কৈশিক জালিকাও ধ্বংস হলো, তখন রক্তক্ষরণ শুরু হলো। পরে অবশ্য কিছু রক্তবাহিকা কি হয়, সংকোচনের ফলে স্থানীয় রক্তপাতটা বন্ধ হয়ে যায়। কিছু রক্তবাহিকা সংকোচন হলে স্থানীয় রক্তপাত বন্ধ হয়ে যায়, কিন্তু যেহেতু অন্যান্য আরও কিছু রক্তবাহিকা এই কাজে অক্ষম, অর্থাৎ সংকোচনের মাধ্যমে রক্তপাত বন্ধ করতে অক্ষম থাকে, সেই জন্য রক্তক্ষরণ যে শুরু হয়েছে এই রক্তক্ষরণটা 4 থেকে 5 দিন স্থায়ী হয়। এই সময় রক্তের সাথে ওই যে ক্ষয়প্রাপ্ত অ্যান্ড্রোমেট্রিয়াম বা বিচ্ছিন্ন হয়ে অ্যান্ড্রোমেট্রিয়াম যে ধ্বংস হলো বা ভাঙতে শুরু করলো, সেই ভাঙা অ্যান্ড্রোমেট্রিয়াম, তারপরে রক্তবাহিকা ভেঙে গেল, ছিঁড়ে গেল, ধমনিকা বা কৈশিক জালিকা ছিঁড়ে গেল, সেই রক্তবাহিকার ভগ্নাংশ এবং অনিষিক্ত যে ডিম্বাণুটা যে 36 ঘন্টার মধ্যে নিষিক্ত হতে পারলো না, সেটা একটা অনিষিক্ত ডিম্বাণু, এটাও অকেজো হয়ে গেছে। এটা এই কয়েকটা বিষয় একত্রিত হয়ে কি কি বিষয় বললাম, মানে ভাঙা অ্যান্ড্রোমেট্রিয়াম, রক্তবাহিকার ভগ্নাংশ, রক্তবাহিকা থেকে নির্গত রক্ত এবং অনিষিক্ত ডিম্বাণু, এগুলো সব একত্রিত হয়ে যোনিপথে নিষ্কাশিত হয়। এই পদার্থটাকেই বলা হয় রজস্রাব। আর যে সময় 4 থেকে 5 দিন যে সময় রজস্রাব চলতে থাকে সেটা হচ্ছে রজস্রাবীয় বা ব্লিডিং পর্ব। প্রত্যেক রজস্রাবের পরিমাণ হচ্ছে 30 থেকে 40 মিলিলিটার।
এস্ট্রোজেনের প্রজেস্টেরনের ক্ষরমাত্রা নিচে নেমে গেলে তখন পিটুইটারি গ্রন্থির উপর নিয়ন্ত্রণ কমে যায়। এখানে তখন নতুন রজচক্র সৃষ্টির তৎপরতা আবার শুরু হয়ে যায়। তো রজচক্রের তাৎপর্য কি? রজচক্র মেয়েদের প্রজনন ক্ষমতার সূচনা ঘটায়, প্রজনন করতে সক্ষম হয় তারা, সন্তান ধারণ ক্ষমতা তাদেরকে নির্দেশ করে, প্রতি মাসে একবার গর্ভসঞ্চারণের সুযোগ সৃষ্টি হয় মেয়েদের। তারপর নিয়মিত রজচক্র মেয়েদের যে প্রজননিকভাবে এই মেয়েটা সুস্থ সেটা প্রকাশ করে নিয়মিত রজচক্র। আর যদি কোনো মেয়ের রজচক্র অনিয়মিত হয় বা রজচক্র না হয়, তাহলে সেই মেয়ের শারীরিক এবং যৌন সমস্যার একটা উপসর্গই হচ্ছে ওই মেয়ের রজচক্র না হওয়া বা অনিয়মিত হওয়া। তাহলে আজকের আলোচনায় আমরা যে বিষয়গুলো জানতে পারলাম, প্রজননের যে পর্যায়গুলো, এই পর্যায় থেকে প্রথম দুইটা পর্যায়, এক নাম্বার হচ্ছে বয়সন্ধিকাল, 2 নাম্বার হচ্ছে রজচক্র। তো এই দুইটা বিষয়ে আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা এই বিষয়ে যে প্রশ্নগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলোর উপরে, বিশেষ করে রজচক্রের উপরেও প্রশ্ন আসে এবং তোমার বয়সন্ধিকালের যে বিভিন্ন লক্ষণ, এই বিষয়গুলোর উপর প্রশ্ন আসে। তো এগুলোর উপরে ভালো ধারণা নেবে এবং প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্টে জানাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আজকের মতো এখানেই শেষ করি। ধন্যবাদ সকলকে।